রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের মহানগর। গল্পটি দুটি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। আমার সঙ্গে চলো মহানগরে, যে মহানগর ছড়িয়ে আছে আকাশের তলায় পৃথিবীর ক্ষতের মতো। আবার যে মহানগর উঠেছে মিনারের মন্দির চূড়ায় আর অব্রবেদী প্রাসাদ শিখরে তারাদের দিকে প্রার্থনার মতো মানবাত্মার। আমার সঙ্গে এসো মহানগরের পথে, যে পথ জটিল দুর্বল মানুষের জীবনধারার মতো, যে পথ অন্ধকার মানুষের মনের অরণ্যের মতো, আর যে পথ প্রশস্ত আলোকোজ্জ্বল মানুষের বুদ্ধি মানুষের অদম্য উৎসাহের মতো। এই মহানগরীর সঙ্গীত রচনা করা উচিত, ভয়াবহ বিস্ময়কর সঙ্গীত। তার পটভূমিতে যন্ত্রের নির্ঘোষ ঊর্ধ্বমুখ কলের শঙ্খনাদ, সমস্ত পথে সমস্ত চাকার ঘর ঘর শিকলের ঝনৎকার, ধাতুর সঙ্গে ধাতুর সংঘর্ষের আর্তনাদ। শব্দের এই পটভূমির ওপর দিয়ে চলেছে বিসর্পিল সুরের পথ। প্রিয়ার মতো যে নদী শুয়ে আছে মহানগরের কোলে, তার জলের ঢেউয়ের সুর। আর নগরের ছায়াবিথির ওপর দিয়ে যে হাওয়া বয়, তার নির্জন ঘরে প্রেমিকের অর্ধস্ফুট যে কথা বলে তারও। সে সঙ্গীতের মাঝে থাকবে উত্তেজিত জনতার সম্মিলিত পদধ্বনি শব্দের বন্যার মতো, আর থাকবে ক্লান্ত পথিকের পথের ওপর দিয়ে পা টেনে নিয়ে যাওয়ার আওয়াজ। মধ্যরাত্রে যে পথিক চলেছে অনির্দিষ্ট আশ্রয়ের খোঁজে, কঠিন ধাতু ও ইটের ফ্রেমে লক্ষ্য জীবনের সূত্র নিয়ে মহানগর বুনেছে যে বিশাল সূচি চিত্র, যেখানে খেই যাচ্ছে নিশ্চিহ্ন হয়ে হারিয়ে, উঠছে জড়িয়ে নতুন সুতোর সঙ্গে অকস্মাৎ সহসা যাচ্ছে ছিঁড়ে, সেই বিশাল দুর্বোধ চিত্রে অনুবাদ থাকবে সে সঙ্গীতে। এ সঙ্গীত রচনা করার শক্তি আমার নেই। আমি শুধু মহানগরের একটুখানি গল্প বলতে পারি, মহানগরের মহাকাব্যের একটুখানি ভগ্নাংশ, তার কাহিনী সমুদ্রে দুই একটি ঢেউ। মহাসঙ্গীতের স্বাদ তাতে মিলবে না, তৃষ্ণা তাতে মেটবার নয় জানি। সংকুচিত আড়ষ্টভাবে নদীর যে শাখাটি ঢুকছে নগরের ভেতর, তারই অগভীর জলের মন্থস্রোতে ভেসে আমরা গিয়ে উঠব নড়ালের পোলের তলায় ফুটন্ত কদম্ব গাছের নিশান দেওয়া সেই পুরনো পোনাঘাটে। আমরা বেরিয়ে যাব পুরনো সব ভাঙা ঘাট, পেরিয়ে যাব ন্যাড়া শিবের মন্দির, পেরিয়ে যাব ইট খোলা আর চালের আড়ত, কেঠোপটি আর পাঁজা করা টালি ও ইট আর সুরকি বালির গোলা। আমরা চলেছি পোনার নৌকায়। আমাদের নৌকার খোলে টইটুম্বুর জল, আর তাতে কিলবিল করছে মাছের ছানা। সেই পোনার চারা বিক্রি হবে কুনকে হিসাবে পোনাঘাটে। আষাঢ় মাসের ভোরবেলা, বৃষ্টি নেই, কিন্তু আকাশ মেঘে ঢাকা। সূর্য হয়তো উঠেছে পূবের বাঁকা নগর শিকড় রেখার পিছনে। আমরা পেয়েছি মাত্র মেঘ থেকে ছোঁয়ানো স্তিমিত একটু আলো। সে আলোয় এদিকে দরিদ্র শহরগুলিতে আরও যেন জীর্ণ দেখাচ্ছে। ভাঙা ঘাটে এখনো স্নানে বড় কেউ আসেনি। গোলাগুলি ফাঁকা, ধানের আড়তের ধারে শূন্য সব শালতি বাঁধা, সব খাঁ খাঁ করছে। জোয়ারের টানে ভেসে চলেছে নৌকা। মাঝিরা বড় নদীতে বরাবর এসেছিল দাঁড় টেনে। এখন তারা ছইয়ের ভিতর একটু ঘুমিয়ে নিচ্ছে। শুধু হালে বসে আছে মুকুন্দ, আর তার কাছে কখন থেকে চুপটি করে গিয়ে বসেছে যে রতন, তা কেউ জানে না। সেই বুঝি রাত না পোহাতেই। নৌকা তখন মাঝ নদীতে। বাদলা রাতে আকাশে ছিল না তারা। রতনের মনে হয়েছে সব তারা যেন নেমেছে জলের উপর। নদী তখন মহানগরের নাগাল পেয়েছে। দুধারে জাহাজ আর স্টিমার, গাধা বোট আর বড় বড় কারখানার সব জেটি। অন্ধকারে তাদের রূপ দেখা যায় না, দেখা যায় শুধু গায়ে আলোর ফোঁটা, অগণিত ফোঁটা, কালো জলের এপার থেকে ওপারে। মেঘলা আকাশ ছেয়ে তারাগুলি তো নেমেছে নদীর ওপর। রতন ভয় ভয় এসে বসেছে নিঃসাড়ে হালের কাছে। কে জানে বাবা বকবে কিনা, হয়তো ধমকে আবার দেবে পাঠিয়ে ছইয়ের ভেতর। কিন্তু সে কি থাকতে পারে এমন সময় ছইয়ের ভেতর? নৌকা যখন পেয়েছে মহানগরের নাগাল, আকাশের তারা যখন জলের ওপর নেমেছে, তার যে কত দিনের স্বাদ, কত দিনের স্বপ্ন। রতন দু চোখ দিয়ে পান করেছে আলো ছিটানো
এই নগরের অন্ধকার আর নিঃশ্বাস পর্যন্ত ফেলেছে সাবধানে, পাছে পাবা টের পায়, পাছে দেয় তাকে ধমকে ভেতরে পাঠিয়ে। কিছুই তো বিশ্বাস নেই। বাবা তো তাকে আনতেই চাননি বাড়ি থেকে। ছেলে মানুষ আবার শহরে যায় নাকি? আর নৌকায় এতখানি পথ যাওয়া কি সোজা কথা? কি করবে সে সেখানে গিয়ে? কত কাকুতি মিনতি করে কেঁদে কেটে না রতন শেষ পর্যন্ত বাবাকে নিমরাজি করিয়েছে। তবু নৌকায় তুলে বাবা তাকে শাসিয়ে দিয়েছে, খবরদার পথে দুষ্টুমি করলে আর রক্ষা থাকবে না। না, দুষ্টুমি সে করবে না, কাউকে বিরক্তও না, তাকে যা বলা হবে তাই করতে সে রাজি। সে শুধু একবার শহর দেখতে চায়, রূপকথার গল্পের চেয়ে অদ্ভুত সেই শহর। কিন্তু শুধু তাই জন্যেই কি শহরে আসবার এই ব্যাকুলতা রতনে? আচ্ছা, সে কথা এখন থাক। কিন্তু রতনকে কেউ লক্ষ্য করে না, কিংবা লক্ষ্য করেও গ্রাহ্য করে না। রতন বসে আছে নিঃসাড়ে, শুধু সমস্ত দেহের রেখায় ফুটে উঠেছে তার ব্যগ্রতার প্রখরতা। ধীরে ধীরে অন্ধকার এলো ফিকে হয়ে। এবার নদীর রেখা স্পষ্ট হয়ে উঠেছে। প্রথম ছিল চারিধারে আবছা কুয়াশা, প্রকৃতির পটের ওপর যেন রঙের এলোমেলো ছোপ, কোথাও একটু ঘন, কোথাও হালকা। সে রঙের ছোপ তখনও নির্দিষ্ট রূপ নেয়নি। নীহারিকার মতো আকারহীন সেই অস্পষ্ট ধোঁয়াটে তরলতা থেকে রতনের চোখের ওপরেই কে যেন এইমাত্র নতুন পৃথিবী সৃষ্টি করে তুলছে। আকাশের গায়ে কালো খানিকটা তুলির পোজ দেখতে দেখতে হয়ে উঠল প্রকাণ্ড একটা জাহাজ। তার জটিল মাস্তুলগুলি উঠছে ছোটোখাটো অরণ্যের মতো মেঘলা আকাশে। তার নোঙরের শেকল নেবেছে অতিকায় অজগরের মতো জলের ভেতর। রতনের নৌকা সে দানবের ভ্রুকুটির তলা দিয়ে ভয় ভয় পার হয়ে যায় ছোট শোলার খেলনার মতো। জলের আর এক ধারে বিছানো ছিল খানিকটা তরল গালো রঙের কুয়াশা। সেই কুয়াশা জমাট বেঁধে হয়ে গেল অনেকগুলো গাদাবোটের জটলা। একটি জেটির চারিধারে তারা ভিড় করে আছে। দূর থেকে মনে হয় ওরা যেন কোনো বিশাল জলচরের শাবক, মায়ের কোল ঘেঁষে তাল পাকিয়ে আছে ঘুমিয়ে। নদীর ওপরকার পর্দা আরও গেল সরে। কল কারখানার বিশাল সব দেহ উঠল জেগে নদীর দুপারে। জলের উপর তাদের লৌহবাহু তারা বাড়িয়ে দিয়েছে। বাঁধানো পাড় থেকে বড় বড় ক্রেন উঠছে গলা বাড়িয়ে। দুই তীরে সদাগরি জাহাজের আশেপাশে জেলে ডিঙি আর খেয়া নৌকা, স্টিমার আর লঞ্চ ভিড় করে আছে। এই মহানগর। ভয়, বিস্ময়, ব্যাকুলতায় অভিভূত হয়ে রতন প্রথম তার রূপ দেখলে। তারপর তাদের নৌকা বাঁক নিয়ে ঢুকেছে এই শাখার ভিতর, চলেছে পুরনো শহরতলির ভেতর দিয়ে। বড় নদীতে মহানগরের রূপ দেখে রতন সত্যি ভয় পেয়েছিল, হতাশ হয়েছিল আরও বেশি। কিন্তু এই পুরনো জীর্ণ শহরতলি দেখে তার যেন একটু আশা হয়। কেন আশা হয়? আচ্ছা, সে কথা এখন থাক। নদীর আর একটা বাঁক ঘুরেই দেখা যায় না নড়ালের পোল। আগে থাকতে পোনার সব নৌকা এসে জুটেছে পোনাঘাটে। মুকুন্দ হাঁক দিয়ে এবার সবাইকে তোলে। লক্ষণ উঠে তার কুনকে ঠিক করে। মাঝিরা গা মোড়া দিয়ে ওঠে, আর রতন বসে থাকে উত্তেজনায় উদ্গ্রীব হয়ে। তার চাপা দুটি পাতলা ছোট ঠোঁটের নিচে কি সংকল্প আছে জানে কি কেউ? বড় বড় দুইটি চোখে তার কিসের ব্যগ্রতা? শুধু শহর দেখার কৌতূহল তো এ নয়। কিন্তু সে কথা এখনো থাক। পোনাঘাটে এসে নৌকা লাগে। পোনাঘাটে আর জায়গা কই দাঁড়াবার। এরই মধ্যে মাটির হাঁড়ি দুধারে ঝুলিয়ে ভারীরা এসেছে দূর দূরান্তর থেকে পোনার চারা নিয়ে যেতে। তাদের ভিড়ের ভেতর পাড়ের কাদার উপর কারা দোকান পেতে বসেছে পান, বিড়ি আর তেলে ভাজা খাবারের। সরকারি লোকেরা ঘুরে বেড়াচ্ছে পাওনা আদায় করতে। দালালেরা ঘুরছে হাঁকঢাক করে। পাড়ে আর জায়গা নেই। তবু মুকুন্দ দাসের খাস নৌকার একটু নোঙর ফেলবার ঠাঁই মেলে। মুকুন্দ তো আর দেশে লোক নয়। বর্ষার কটা মাসে তার গোটা ছয়েক পোনার নৌকা আনাগোনা করে এই পথে। মাঝিরা এর মধ্যেই নৌকার খোল থেকে জল ছেঁচে ফেলতে শুরু করেছে একটু আধটু। লক্ষণ কুনকে পরখ করছে। মাছ মেপে দেবার সময় খানিকটা জল রেখে হাত সাফাই করতে সে ওস্তাদ। মুকুন্দ দাস নৌকা থেকে জলে নেমে ডাঙায় ওঠে। পেছন দিকে হঠাৎ চোখ পড়ায় ধমক দিয়ে বলে, তুই নামলি যে বড়? রতন বাবার দিকে কাতরভাবে তাকায়।
মুকুন্দ একটু নরম হয়ে বলে, আচ্ছা কোথাও যাসনি যেন, ওই কদম গাছের তলায় দাঁড়াগে যা। রতন তাই করে। কদম গাছ থেকে অসংখ্য ফোঁটা ফুল ঝরে পড়েছে মাটিতে। কাদায় মানুষের পায়ের চাপে রেণুগুলো থেতলে নোংরা হয়ে গেছে। পোনাচারার হাটে কদম ফুলের কদর নেই। রতনের চারিধারে হট্টগোল। চপড়াও না হে, চাপড়াও না হে, নইলে বাড়ি গিয়ে মাছ চচ্চড়ি খেতে হবে যে। একটা নতুন হাঁড়িও জোটেনি, ভাতে তিল জেলটাই এনেছো বুঝিয়ে টেনে। তারপর মাছ যখন ঘেমে উঠবে তখন হবে দালাল ব্যাটার দোষ। ভারীরা কেউ এসেছে খালি হাঁড়ি নিয়ে, কারুর কেনা প্রায় সাঙ্গ হলো। বসে বসে তারা হাঁড়ির জল চাপড়ায় মরা মাছ ছেঁচে ফেলে। নদীর ধারে কাদায় মরা মাছ আর কদম রেণু মিশে গেছে। রতন কিন্তু কদমতলায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না। এখানে থাকবার জন্যে কাকুতি মিনতি করে সে তো শহরে আসেনি। সারা পথ সে মনের কথা মনেই চেপে এসেছে। মুখ ফুটে একবার বুঝি লক্ষণকে গোপনে চুপি চুপি জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ কাকা, পোনাঘাটের কাছে উল্টো ডিঙি না? লক্ষণ কাকা হেসে বলেছে, দূর পাগলা, উল্টো ডিঙি কি সেটা? সে হলো কত দূর। তারপর অবাক হয়ে জিজ্ঞাসা করেছে, কেন রে, উল্টো ডিঙির খোঁজ কেন? উল্টো ডিঙির নাম তুই শুনলি কোথা? কিন্তু রতন তারপর একেবারে চুপ। তার পেটের কথা বার করা কার সাধ্য? কদমতলায় দাঁড়িয়ে উৎসুকভাবে রতন চারিদিকে তাকায়। তার বাবা কাজে ব্যস্ত। রতন এক সময় বেরিয়ে পড়ে রাস্তায়। কাউকে কিছু জিজ্ঞাসা করতে এখানে তার সাহস হয় না। একটা দিক খেয়াল মতো ধরে সে এগিয়ে যায়। মহানগরের বিশাল অরণ্যে কত মানুষ আসে কত কিছুর খোঁজে। কেউ অর্থ, কেউ যশ, কেউ উত্তেজনা, কেউ বা বিস্মৃতি। মৃত্তিকার স্নেহের মতো শ্যামল একটি অসহায় ছেলে সেখানে এসেছে কিসের খোঁজে? এই অরণ্যে নিজের আকাঙ্ক্ষিতকে সে খুঁজে পাবার আশা রাখে। তার দুঃসাহস তো কম নয়। অনেক দূরে গিয়ে রতন সাহস করে একজনকে পথ জিজ্ঞাসা করে। লোকটি অবাক হয়ে তার দিকে তাকায়। বলে, এ তো অন্য দিকে এসেছো ভাই, উল্টো ডিঙি ওই দিকে, আর সে তো অনেক দূর। অনেক দূর? তা হোক, অনেক দূরকে রতন ভয় করে না। রতন অন্যদিকে ফেরে। লোকটি কি ভেবে তাকে জিজ্ঞাসা করে, তুমি একলা যাচ্ছ অত দূর? তোমার সঙ্গে কেউ নেই? রতন সংকুচিতভাবে বলে, না। লোকটির কি মনে হয় একটু শক্ত হয়েই জিজ্ঞাসা করে, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ না তো? উল্টো ডিঙিতে কার কাছে যাচ্ছ? রতন ভয় ভয় বলে ফেলে, সেখানে আমার দিদি থাকে। তারপর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। লোকটা যদি আরও কিছু জিজ্ঞাসা করে, যদি ধরে নিয়ে যায় আবার তার বাবার কাছে। এবার তাহলে বলি, রতন এসেছে দিদিকে খুঁজতে। যেখানে মানুষ নিজের আত্মাকে হারিয়ে খুঁজে পায় না, সেই মহানগর থেকে তার দিদিকে সে খুঁজে বার করবে। শহর মানে তার দিদি। বাড়িতে থাকতে সে ভেবেছে শহরে গেলেই বুঝি দিদিকে পাওয়া যায়। মহানগরীর বিরাট রূপ তার সে ধারণা উপহাস করেছে। কিন্তু তবু সে হতাশ হয়নি। দিদিকে খুঁজে সে পাবেই। শিশুর হৃদয়ের বিশ্বাসের কি সীমা আছে? কিন্তু দিদিকে খোঁজার কথা তো কাউকে বলতে নেই। দিদির নাম করাও যে বাড়িতে মানা, তা কি সে জানে না? অনুচ্চারিত কোনো নিষেধ তার শিশু মনের ব্যাকুলতাকে মুখ করে রেখে দেয়। তাই সে সারা পথ এসেছে মনের কথা মনে চেপে। তাই সে একা বেরিয়েছে দিদির সন্ধানে। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।